আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে মনোবিদ্যা কিভাবে সাহায্য করে আমাদের শিক্ষা বিজ্ঞানকে। তো সেইটা আচরণ সেগুলো আলোচনা করতে করতে আমরা অনেকবার কিন্তু আমাদের আচরণ শব্দটা ব্যবহার করেছি, তাই না? আর শিক্ষা শব্দটা ব্যবহার করেছি। এবার দেখো, শিক্ষা বলতে তো আমরা এতদিনে জেনেছি যে শিক্ষা মানে শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের জীবনের যে অভিজ্ঞতা সেটুকু শুধু নয়। শিক্ষা মানে আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে ধরনের অভিজ্ঞতা লাভ করি সেই সবটাই হচ্ছে আমাদের শিক্ষার অন্তর্গত। তো আজকে আমরা এখন যে ক্লাসটা শুরু করব, আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে মানব আচরণের ভিত্তি সমূহ। আমরা যে আচরণ করি বা আমরা যে জ্ঞান অর্জন করি বা আমরা যে আচরণের মধ্যে পরিবর্তন আনি নানান ভাবে, তো সেইটা কেন হয়, এর পেছনে কারণটা কি, মনোবিদ্যার জ্ঞান শিক্ষা বিজ্ঞানকে যা জানিয়েছে সেটাই শিক্ষা বিজ্ঞানের রূপ হিসাবে আমাদের কাছে এসেছে। আমরা যে শিখি তার পেছনে দেখো কতগুলো পরপর কতগুলো কাজ বা অভিজ্ঞতা আমাদের কাজ করে। যেমন হচ্ছে উদ্দীপক। উদ্দীপক থেকে হচ্ছে আমাদের সংবেদন আসছে, সংবেদন থেকে আমাদের প্রত্যক্ষণ আসছে, তারপরে একটা ধারণা গঠন আমরা করছি এবং আমরা একটা জ্ঞান অর্জন করছি। যে আমরা তো এতদিন তোমরা এবং আমরা সকলেই একসময় ভাবতাম যে এটা আমরা জানি, আমরা এই কথাটা খুব ব্যবহার করি, হ্যাঁ হ্যাঁ জানি। এই যে জানি, এই জানির পেছনে কি কি আছে, সেইটা হচ্ছে মানব আচরণের ভিত্তি। প্রথম কি আছে? আমাদের উদ্দীপক আছে। উদ্দীপক কাকে বলে? উদ্দীপক হচ্ছে সেই সমস্ত বস্তু বা ব্যক্তি যে বা যারা সামনে আসলে আমাদের ভেতরে একটা উত্তেজনা তৈরি হয়। সেই জন্য দেখো, উত্তেজনার খুব কাছে একটা শব্দ হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক যেটা আমাদেরকে প্রভাবিত করছে, আমরা আচরণ করতে বাধ্য হচ্ছি। তাই উদ্দীপক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু যে কোনো শিক্ষার ক্ষেত্রে। উদ্দীপকের পরে যেটা আসছে সেটা হচ্ছে সংবেদন। আমরা জানি এই সংবেদনটা কি, কাকে বলে। সংবেদন হচ্ছে জ্ঞানেন্দ্রিয় উত্তেজিত হলে সেই উত্তেজনা সংবেদন স্নায়ু সমূহ দ্বারা বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে যে একক বস্তুধর্মী সরল স্নায়ুবিক অনুভূতি সৃষ্টি করে তাকে বলে সংবেদন। হুম, তাহলে এখানে কি কি বিষয় আসছে? এখানে আসছে যে আমাদের এখানে আমরা মস্তিষ্ক শব্দটা পাচ্ছি, আমাদের স্নায়ু কথাগুলো আমরা পাচ্ছি। আমরা পড়ে এসেছি, বেশি দিন হয়নি, কিছুদিন আগেই আমরা 9-10-এ আমাদের এগুলো ছিল জীবন বিজ্ঞানে। তো সেখানে আমরা পড়েছি যে স্নায়ু কাকে বলে, সেখানে আমরা বলেছি মস্তিষ্কের ভূমিকা কি বা আমাদের পঞ্চেন্দ্রিয় গুলো কিভাবে কাজ করে। আমাদের এই পঞ্চেন্দ্রিয় গুলো হচ্ছে আহ সেই যন্ত্র যার দ্বারা আমরা বাইরের থেকে উত্তেজনা সংগ্রহ করে, যে উদ্দীপকটা আসলো, উদ্দীপক সামনে আসলো, ধরো আমি চোখটা যদি এভাবে বন্ধ করে নিই, এখানে যে আলো আছে সেটা আমি দেখতে পাবো না। তাহলে আমার উদ্দীপক কাজ না করলে আমার যে আলোরূপ যে উদ্দীপক রয়েছে সেই টা কাজ হবে না। ধরো সাধারণত কি হয়, আমরা খুব জোরে যদি আলো পড়ে চোখে এসে আমরা চোখটা বন্ধ করে ফেলি, তাহলে এখানে আলো হচ্ছে, সেই তীব্র আলোটা হচ্ছে উদ্দীপক, আর আমাদের চোখটা হচ্ছে যন্ত্র। এটা আমরা প্রতিক্রিয়া বলে থাকি। তো সেই জন্য ধরো যদি ইন্দ্রিয়ের এইগুলো যদি ঠিক না থাকে তাহলে আমাদের কিন্তু শিখন হয় না, অর্থাৎ আমাদের উদ্দীপক আমাদের উপরে কাজ করতে পারে না। তাহলে আমরা জানি যে আমাদের একটা নার্ভাস সিস্টেম আছে এবং সবচেয়ে ওপরে আমাদের যে মস্তিষ্ক কেন্দ্র রয়েছে, এই সমস্ত শরীরের যত কিছু নার্ভ আছে যেগুলো আমাদের বাইরের যে
উম আ ইন্দ্রিয়গুলো রয়েছে, যেমন আমরা জানি আমাদের পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, আ নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই ৫ টা। এই ৫ টা আমাদের আ ইন্দ্রিয় রয়েছে। এই ইন্দ্রিয়গুলোর সাথে সবগুলোর সাথেই আমাদের নিউরন যুক্ত রয়েছে। আমাদের নার্ভ গুলো যুক্ত রয়েছে। তারা কি করছে? এরা যে খবর পাঠাচ্ছে, সেই খবরগুলো নিয়েই আমাদের মাথায় পৌঁছে দিচ্ছে। কে কত তাড়াতাড়ি ওটাকে পৌঁছতে পারবে সেই কাজ চলছে। তা সেইজন্য সেটাই এখানটায় বলা হচ্ছে। এই, এই যে কাজগুলোর মধ্যে আবার ভাগ আছে তো। একদম ১ম এ একজন বলছে, যেমন ধরো আগেকার দিনে যেরকম আ খবর যেত, ঘরে একটা কথা হচ্ছে, বাইরে একজন এসে বলে দিচ্ছে। ওখানে একজন যে দাঁড়িয়ে আছে সে আবার পরের জনকে বলছে। এরকম ভাবে। ঠিক সেটা ঠিক এরকমই। এই জিনিসটাই এরকম। সংবেদন বলছে তাহলে জ্ঞানেন্দ্রিয়। তাহলে জ্ঞানেন্দ্রিয় আমরা কি, কি পেলাম? ৫ টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সেটা যদি উত্তেজিত হয়, উত্তেজিত কেন হয়? কারণ উদ্দীপক তাদেরকে উত্তেজিত করছে। সেই উত্তেজনা সংবেদন, সেই উত্তেজনা সংবেদন স্নায়ু সমূহ দ্বারা, এই যে প্রত্যেকটার সাথে আমার চোখের সাথে, কানের সাথে, ত্বকের সাথে, জিভের সাথে, এই যে নার্ভ গুলো রয়েছে, এই নার্ভ গুলো কি করছে? সংবেদন কি করছে? এই সংবেদনটা একটি স্নায়ুর মাধ্যমে দ্বারা বাহিত হয়ে মস্তিষ্কে অর্থাৎ মাথায় পৌঁছে, যে একক বস্তুধর্মী, একক যে এটা একটা কিছু ঘটছে, বস্তুধর্মী একটা মানে বস্তু সামনে আছে কোথাও, যেটা আমাদের সরল স্নায়বিক অনুভূতি সৃষ্টি করে। এখানে একদম সরল একটা, ধরো তুমি একটা কিছু আঁকছো, একটা একটা ফাঁকা একটা ক্যানভাস রয়েছে, সাদা ক্যানভাস। তুমি তোমার মাথায় একটা কিছু চিন্তা রয়েছে যে তুমি এটা আঁকবে বলে তুমি এই যে স্থির করেছো, এই যে তুমি একটা একটা লাইন টানলে, একটা তুলির একটা আঁচড় দিলে, এটা যে প্রাথমিক যে অনুভূতি, সেই অনুভূতিটাকে বলা হচ্ছে সংবেদন। এই সংবেদনের দেখো এখানে আহ, এই যে এরকম ভাবে হয় যে এই যে প্রথমে আমাদের মনটা অবচেতন থাকে, যতক্ষণ না পর্যন্ত আমাদের সংবেদন ঘটছে ততক্ষণ পর্যন্ত মন কিন্তু আমাদের অবচেতন স্তরে থাকে। এখানে আমরা সচেতন নই যে এখানে একটা ঘটতে যাচ্ছে এরকম। একটা খুব সুন্দর মজার একটা উদাহরণ দিচ্ছি। তার মানে এখানে দেখো এই যে ৫টা যে ইন্দ্রিয় থাকছে, এই ৫টা ইন্দ্রিয় থেকে যে উদ্দীপক সচেতন করছে, অচেতন স্তরকে সচেতনের জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে উদ্দীপক, এই ৫টা ইন্দ্রিয়ের মাধ্যমে তা মস্তিষ্কে পৌঁছচ্ছে, চেতন স্তর হচ্ছে, চেতন হচ্ছি আমরা। আর সেখান থেকে আমাদের সংবেদন আসছে, আমরা যে ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে। যে মজার উদাহরণটা দিচ্ছি বললাম, যে আমাদের অনেক সময় আমরা দেখি যে হঠাৎ করে একটা কুট করে একটা ত্বকের মধ্যে একটা ইসে হলো, অনুভূতি হলো যে তখন আমরা কিছু একটা কাজ করছিলাম, খুব মনোযোগ দিয়ে কিছু একটা কাজ করছিলাম। তখন দেখলাম যে ওটা একটা আসলো। কি একটা হলো জানি। তখন আমি না ওইটা ধরো কোনো একটা মুভি দেখছো। কোনো একটা আ ধরো উম খুব গোয়েন্দা একটা মুভি দেখছো, সিনেমা দেখছো। তো সেখানে আ হয় হঠাৎ করে হয় আমরা আমরা কিন্তু অচেতনভাবেই একটা হাত এখানটায় দিয়ে দিই। দিয়ে দেখলাম যে আরে মশা কামড়ে খেয়ে রক্ত গড়িয়ে ফেলেছে। তাহলে ভেবে দেখো মশাটা কিন্তু অনেকক্ষণ আগে বসেছিল। ওই তক্ষুনি রক্ত খেয়ে ওখানটায় বসে থাকেনি। কিন্তু তোমার যে স্নায়ু আর সমস্ত ইন্দ্রিয় যেই সিনেমাতে মুগ্ধ ছিল, মন সচেতন ছিল না, তার ফলে তোমার ওখানে যে মশাটা বসেছে তুমি অনুভব করতে পারোনি। এবং তোমার মশাটা বসেছে, সে রক্ত খেয়েছে। তারপরে তোমার ওই যে স্নায়ুগুলো এতটাই উত্তেজিত হয়েছে ওই উদ্দীপকে, যে সে তোমাকে আস্তে, আস্তে মাথায় পাঠিয়েছে। মাথা আ তোমাকে সিগন্যাল পাঠাচ্ছে। তুমি অন্য অন্য কাজে ব্যস্ত। তুমি অন্য উদ্দীপক তোমাকে অনেক বেশি আকর্ষণ করে রেখেছে। সেইজন্য তোমার কিন্তু তোমার পেশীয় সংবেদন কি করছে? যে না ওই হাতটা দিয়ে মারলো।
যখন মারছো তখন কিন্তু তোমার সব ইন্দ্রিয়গুলো এই এটাতে সচেতন হয়ে গেল। এই যে একটা অবচেতন মন থেকে একটু সচেতন হলে এটাকেই বলা হচ্ছে সংবেদন। অর্থাৎ সচেতন হওয়া, যেই ইন্দ্রিয় বা যেই আহ উপাদানগুলো আমাদের উদ্দীপকগুলো তোমাদের সামনে এসেছে, সেই বিষয়ে আমরা যখন একটু সচেতন হচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে আমাদের সংবেদন। একটু অপেক্ষা করো। আচ্ছা, এবার আছে দেখো সংবেদনের বৈশিষ্ট্য। একটা আমরা বৈশিষ্ট্য কেন পড়ি? কারণ হচ্ছে যে বৈশিষ্ট্য দ্বারা একটা বিষয়, একটা ব্যক্তি বা কোনো একটা বিশেষ বিষয়কে ব্যাখ্যা করা যায়, বোঝা যায়। আমরা বৈশিষ্ট্যকে তাতেই বলি। এই যে যেমন ধরো দুর্গাপুজোর সময় আমরা বিভিন্ন আলাদা 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 জায়গায় আমরা দুর্গা ঠাকুর দেখতে যাই এবং সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখ ওই দুর্গা ঠাকুরের মুখটা কি সুন্দর, ও দেখ অসুরটাকে কি ভালো লাগছে, অমুক জায়গার অসুরটা ভালো, অমুক জায়গার যে প্যান্ডেলটা সেটা কি সুন্দর। তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আমরা বুঝতে পারি, সেই জিনিসটাকে বুঝতে পারি তার এই বৈশিষ্ট্য ব্যাখ্যার মধ্যে দিয়ে। তো এই সংবেদনকে বোঝার জন্য আমরা সেই সংবেদনের বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করব। প্রথমে বলছে, দেখো এখানটায় প্রথমে বলছে উদ্দীপক ভিত্তিক প্রক্রিয়া। উদ্দীপক ভিত্তিক প্রক্রিয়া অর্থাৎ উদ্দীপক ছাড়া সংবেদন ঘটে না। উদ্দীপক সামনে আসলে আমাদের যে ইন্দ্রিয়গুলো সেগুলো উত্তেজিত হলে তবেই সংবেদন ঘটে। দ্বিতীয়ত বলছে মন নিরপেক্ষ, মন তখন সচেতন থাকে না। উদ্দীপক এমন একটা অনুভূতি যেখানে মন তখনও জানে না যে ওইটা কিসের, কি ধরনের অনুভূতি। ওই যে যেরকম বললাম মশা কামড়ের, যে কি ওটা কামড়াচ্ছে আমরা জানি না, কে আছে সেখানে, আমাদের একটা অস্বস্তি তৈরি হয়েছে। তাই মন নিরপেক্ষ। তারপরে বলছে মৌলিক অভিজ্ঞতা অর্জন। মৌলিক এটা, কারণ জানি না তো ওটা কি। মৌলিক তো তাকেই বলে যে যেটা আগে কেউ কখনো করেনি। মৌলিক আহ সৃষ্টি আমরা যেটাকে বলি, মৌলিক সৃষ্টি, কারণ হচ্ছে যেটা আগে কেউ কখনো করেনি সেটাই হচ্ছে মৌলিক। এই সংবেদনও ঠিক তাই। সংবেদনটা হচ্ছে একদম মৌলিক, একদম প্রাইমারি একটা জ্ঞান, প্রথম একদম জ্ঞানের একদম প্রথম পর্যায়ে। ওই যে যেরকম ক্যানভাসের একটা তুলির একটা টান, ঠিক সেই রকম তুলির টানের মতনই। আমরা জানি না কবি বা শিল্পী কি আঁকতে চলেছেন, তো সেই রকম একটা টান। আমাদের সংবেদনটাও ঠিক তাই, একদম মৌলিক একটা জিনিস। সেখানে কেউ জানি না ওটা কি হতে যাচ্ছে, ওটা মশা কামড়াচ্ছে বলেছি, পিঁপড়েও হতে পারে। হ্যাঁ, ঠিক সেরকম আমাদের একটা মৌলিক অভিজ্ঞতা। তারপরে বলছে বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা। এবার আমাদের যে মানসিক যে অবস্থাটা ছিল সেইটা হচ্ছে আমাদের বস্তুকেন্দ্রিক মানসিক বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা। কিরকম ধরনের? আচ্ছা, বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থাতে যেহেতু এটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, সেই জন্য আমাদের আমাদের যে বস্তুর যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমাদের ইন্দ্রিয়কে প্রভাবিত করে। তাই এই গুণ অনুযায়ী আমরা সেটাতে সচেতন হই। তারপরে বলছে সংবেদনের ফলেই কিন্তু প্রত্যক্ষণ ঘটে। আমরা আসবো প্রত্যক্ষণ কাকে বলে, আমরা পরেরটাতেই আসবো। তাই প্রত্যক্ষণ ঘটার অন্যতম কারণ হলো সংবেদন। এটা ক্ষণস্থায়ী, খুব স্বাভাবিক, এটা ক্ষণস্থায়ী হবে। কারণ যে মুহূর্তেই একটা মৌলিক অনুভূতি আমার হচ্ছে, আমার মন মানে অচেতন মনে
মন সঙ্গে সঙ্গে সেটাতে সচেতন হয়ে যাচ্ছে এবং আমাদের সেটা প্রত্যক্ষণে পরিণত হয়ে যাচ্ছে। সেই জন্য এটার স্থায়িত্ব খুব কম। এটা ভৌত ঘটনা ও মানসিক প্রতিক্রিয়ার ফসল, যে আমাদের মন এবং বাইরের যে ঘটনাটা সেইটার আহ বাইরের ঘটনাটাকে যখন আমার মন আহ সংযুক্ত হচ্ছে, তখন আমরা সচেতন হচ্ছি, আমাদের সংবেদন ঘটছে। তীব্রতা, বস্তুর যে তীব্রতা অর্থাৎ উদ্দীপকের যে তীব্রতাটা, সেই তীব্রতা আমাকে কতটা প্রভাবিত করছে, কম শব্দ না বেশি শব্দ, অর্থাৎ বেশি জোরে শব্দ না কম আস্তে ক্ষীণ শব্দ, সেটা আমাদের সংবেদন তার উপরে নির্ভর করছে। একটা উদাহরণ দিই, এটা একটা বুঝতে পারলে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যেমন ধরো ঘড়ি, ঘড়ি যখন বাড়িতে থাকে বা এই যে আমরা এই যে ঘড়ি পরে আছি, এর একটা আওয়াজ আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু নিস্তব্ধ জায়গা, রাত ধরো নিশুতি রাত, কোথাও কোনো আওয়াজ নেই, ফ্যানের আওয়াজও হচ্ছে না, সেখানে যদি শোনো, দেখবে ঘড়ির আওয়াজটা শোনা যাচ্ছে। তার মানে ওই আওয়াজটা এতটাই ক্ষীণ যে আমাদের সেটা সংবেদনের মধ্যে আসে না। এটা যদি তীব্র আওয়াজ হতো, তাহলে সঙ্গে সঙ্গে, যেমন গাড়ির হর্ন জোরে তীব্র, চাই বা না চাই ওই হর্নে আমাদের কানে যাবেই যাবে। তো সেইটার উপর কথা এখানে বলা হচ্ছে। এটা বিবিধ জ্ঞানের উৎস, যে কোনো জ্ঞান লাভ করতে হলে সংবেদন প্রয়োজন। সংবেদন ছাড়া আমরা কোনো জ্ঞান লাভ করতে পারি না। সংবেদনটা যদিও আমাদের কাছে একটা নতুন শব্দ হয়তো অনেকের কাছে, কিন্তু সংবেদনটা ছাড়া আমরা জ্ঞান লাভ করতে পারি না। সংবেদন সবসময় সংবেদন সংবেদন সবসময় অবাস্তবচিত হয়ে থাকে আর বিশুদ্ধ সংবেদন হয়। কারণ বিশুদ্ধ কেন? কারণ আমরা তো জানি না, আমাদের চেতনে নেই, আমাদের সচেতন নই আমরা, তাই ওটা বিশুদ্ধ। আর সেটা সেই জন্য এটা অবাস্তবচিত, যে যেটা আমাদের যেটা আমাদের জ্ঞানের মধ্যে নেই, তখন তো সেটাকে আমরা বলি অবাস্তব। আমরা বলি না, ও দেখ ও হয়তো একটা কেউ এসে একটা কিছু গল্প করলো, আমরা বলি ওটা অবাস্তব কথা বলছে। যেমন ধর রূপকথার গল্প, আমরা এখন বড় হয়ে গেলে আমরা বলি ওটা তো অবাস্তব, কোনো রাজকন্যাও ছিল না, ওরকম কোনো ঘোড়াও ছিল না যে ঘোড়ায় করে উড়ে উড়ে যাচ্ছে, এগুলো আমরা অবাস্তব বলি, কারণ যেটা আমাদের ধারণার মধ্যে নেই। জ্ঞানের উপাদান প্রাপ্তি, আমাদের জ্ঞানের যে উপাদান, যেহেতু এটা একদম মৌলিক একটা ক্রিয়া, সেজন্য আমাদের জ্ঞানের যে উপাদান সেটাও আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এই এই সবটা মিলিয়ে হলো আমাদের সংবেদনের বৈশিষ্ট্য। তাহলে এটা একটা মৌলিক জ্ঞান, এটা একটা মৌলিক অভিজ্ঞতা, আমাদের মন নিরপেক্ষ, আমাদের তাহলে আমরা সংবেদনের বৈশিষ্ট্যটা বলছিলাম যে এটা অবশ্যই একটা, এর পেছনে একটা উদ্দীপকের প্রয়োজন। এটা আমাদের মন নিরপেক্ষ, মন সচেতন থাকছে না, মৌলিক অভিজ্ঞতা অর্জন করছি, তার আগে এটা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান থাকছে না। বস্তু কেন্দ্রিক মানসিক অবস্থা, অর্থাৎ কি বস্তু সেটা সম্বন্ধে একটা মানসিক অবস্থা তৈরি হচ্ছে। এটা প্রত্যক্ষণের কারণ, এটা না হলে প্রত্যক্ষণ ঘটে না, এটা খুব ক্ষণস্থায়ী, এটার একটি ভৌত ঘটনা ও মানসিক প্রতিক্রিয়ার ফসল। এটার তীব্রতা অনুযায়ী এটার পরিবর্তন হয়ে থাকে। বিবিধ জ্ঞানার্জন, অর্থাৎ যত কিছু আমরা জ্ঞান অর্জন করি সবটার মূল জায়গাটা হচ্ছে আমাদের সংবেদন। সংবেদন সবসময় বিশুদ্ধ জ্ঞান হয়, আর জ্ঞানের যে বিভিন্ন উপাদান প্রাপ্তি, সেটাও সংবেদনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের সংবেদন।
সংবেদন হচ্ছে তাহলে আমাদের বিশুদ্ধ জ্ঞান, এবং যেটা আমাদের পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে আমরা পাচ্ছি, যেটা পঞ্চেন্দ্রিয় আমাদের যখন উত্তেজিত, বাইরের কোন উত্তেজনার দ্বারা উত্তেজিত হয়ে আমাদের মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছচ্ছে, এবং মস্তিষ্ক যখন সেটাকে জানাচ্ছে খুব সরল একটা জ্ঞান, সেটাকেই বলা হচ্ছে সংবেদন। এবার আমরা আসি সংবেদনের শ্রেণী বিভাগে। যেরকম দেখো, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ই আমাদের কি করে না সংবেদন সৃষ্টি করে। সেজন্য সেই নাম অনুসারে, যেমন চক্ষু তার হচ্ছে দর্শন সংবেদন, কর্ণ তার হচ্ছে শ্রবণ সংবেদন, নাসিকা তাকে বলা হচ্ছে ঘ্রাণ সংবেদন, জিহ্বা তাকে বলা জিহ্বা তাকে হচ্ছে, এটাকে বলছে স্বাদ সংবেদন, ত্বক ত্বক তাকে বলছে স্পর্শ সংবেদন। চোখ দিয়ে আমরা যেটা দেখছি, স্বাভাবিকভাবে এটা এবার বুঝতে পারছো, চোখ দিয়ে যেটা আমরা দেখছি সেটাকে বলছে দর্শন সংবেদন। কান দিয়ে যেটা শুনছি সেটাকে বলছে শ্রবণ সংবেদন। নাক দিয়ে যেটা আমরা ঘ্রাণ নিয়ে অনুভব করছি যে কিরকম একটা যেন গন্ধ আসছে মনে হচ্ছে, সেটা হচ্ছে ঘ্রাণ সংবেদন। জিভ দিয়ে যেটা আমরা টেস্ট করছি যে কিরকম টেস্ট, সেটা বোঝার আগে আগে ঠিক আগের মুহূর্তটা যেই অনুভবটা, সেটা হচ্ছে স্বাদ সংবেদন। এবং ত্বকের যে স্পর্শটা, একটু কোথাও যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে, সেই যে অস্বস্তি বোধটা, সেটাকে বলা হচ্ছে স্পর্শ সংবেদন। তাহলে এটা হচ্ছে আমাদের সংবেদনের শ্রেণী বিভাগ। এরপরে আমরা আসি, অংশটা তোমাদের ভীষণ ভীষণ চেনা, এটা তোমাদের হয়তো একে থেকেও অনেক প্র্যাকটিস করেছো। তো এটা হচ্ছে সেই চোখের চোখের আঁকা, যেটা কিভাবে চোখ কাজ করে সেইটা এখানে বলা হয়েছে। চোখের ভাগগুলো কি থাকে, যে দুটো ভাগ, একটা একটা মূল কথা হচ্ছে একটা অক্ষিগোলক থাকে, বা যেটাকে আমরা নেত্রগোলকও বলে থাকি। তার তিনটে অংশ আছে, আবরক অর্থাৎ যেটা চোখটাকে ঢেকে রাখার বা প্রতিসারক মাধ্যম, এবং অক্ষি প্রকোষ্ঠ। এটার মধ্যে রয়েছে আন্ত আবরক, মধ্য আবরক এবং বহি আবরক। আমাদের কর্নিয়া আছে, অ্যাকুয়াস হিউমার আছে, লেন্স আছে, ভিট্রিয়াস হিউমার আছে। এছাড়া অক্ষি প্রকোষ্ঠের মধ্যে রয়েছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ এবং অ্যাকুয়াস প্রকোষ্ঠ। আর বাইরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভ্রু, চক্ষু পল্লব বা নেত্র পল্লব বা নেত্র বর্তকলা বা কনজাংটিভা, এবং চক্ষু পেশি আর অশ্রু গ্রন্থি। এখান দিয়ে আলোটা প্রতিসরণ আসছে, আমরা জানি উল্টো ভাবে পড়ে, তারপরে সেটা ওখানে মস্তিষ্কে গিয়ে সেটা সোজা হয়ে যায়। তো যখন আমাদের সোজা হয়ে যাবে, তখন আমাদের মস্তিষ্ক আমাদেরকে ওই আবার নার্ভের মধ্যে দিয়ে জানাবে যে তোমার চোখের সামনে এইটা এসে পড়েছে, একটা ঝাপসা। প্রথমে আমাদের কি হয়, এটা ধরো আমরা মাথা নিচু করে কাজ করছি, একটা একটা আমাদের একটা মনে হয় যে পাশে এসে যেন কেউ একটা দাঁড়ালো, তাই না? এই যে পাশে এসে দাঁড়ালোর মনে হওয়াটা ওই যে কয়েকটা সেকেন্ড, তা সেটাই হচ্ছে আমাদের দর্শন সংবেদন। আচ্ছা, এটা আরেকটা, এটা হচ্ছে শ্রবণ সংবেদন, যে কি করে আমরা শুনি। হুম, তো তার ভাগগুলো এখানটাতে রয়েছে। এই যে শব্দ হয়, শব্দ, এই যে শব্দ হয়,
শব্দটা কোথায় যায়? কর্ণকুহরে যায়। কর্ণকুহরের পরে মধ্যকর্ণের অস্থিত্রয় যায়। সেটা কিভাবে যায় তোমরা জানো। আর ককলিয়া থাকে, কর্টিক যন্ত্র থাকে এবং মস্তিষ্কে চলে যায় শ্রবণ কেন্দ্রে। সেখান থেকে অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের জানায় যে একটা শব্দ আসছে, একটা কিছু হচ্ছে, যেটা আমাদের কান কাজ করে। এবার দেখো ঘ্রাণ সংবেদন। আমরা কি করে শ্বাস নিই। এখানে দেখো ভাগগুলো এখানটাতে রয়েছে, তোমরা খুব ভালো জানো কিভাবে কিভাবে এইখানকার যে কাজগুলো, যে জিহ্বা, নাসিকা, নিম্ন নাসাল কঙ্কা, মধ্য নাসাল কঙ্কা, ঊর্ধ্ব নাসাল কঙ্কা, ফ্রন্টাল সাইনাস রয়েছে, এইসব এই যেগুলো নরম তালু, মুখগর্ভ, শক্ত তালু, এই সবগুলোর মধ্যে দিয়ে আমাদের কি হয় না ঘ্রাণ যায়। তাহলে এই যে আমাদের ঘ্রাণটা যাচ্ছে, যে কিরকম একটা অস্বস্তি বোধ হচ্ছে, সেই অস্বস্তি বোধটা কিরকম একটা গন্ধ পাচ্ছি, সেটা আমাদের বলা হচ্ছে ঘ্রাণ সংবেদন। এবার আমাদের জিভ স্বাদ সংবেদন, যেটা আমাদের শুধু স্বাদ সংবেদন নয়, আমরা পরে মজা করে আমরা পড়বো, আরো পড়বো আমাদের যে আমাদের ধরো ফুচকা, ফুচকা যেই বললাম, ফুচকা একটা উপাদান, অমনি মুখে একটা জল এসে গেল, তাই না? তো বা বিরিয়ানি, তোমাদের তো এই বয়সে এখন বিরিয়ানি ভীষণ ভালোবাসে, শুনলেই মনটা একদম আনন্দে ভরপুর হয়ে ওঠে। তো আমরা পরে যখন শিখন পড়বো তখন ওইটা আমরা দেখবো। বেশ, তো এবার দেখো কিরকম ভাবে কাজ করছে। এই যে যে লম্বা করে জিভটা, এখানে আমরা জানি কোথায় কোথায় আমাদের কোন কোন স্বাদ করক যন্ত্র আছে, এবং আমরা কিভাবে প্রত্যেকটা থেকে একটা থেকে আরেকটা এই কিভাবে আমরা যাচ্ছি। আমি আর এটাকে অনেকটা বড় করে দেখাচ্ছি না, কারণ তোমরা আবার ঘাবড়ে যেতে পারো যে আমরা তো এখানে বিজ্ঞান করতে আসিনি, তাহলে আমাদের আবার কেন বিজ্ঞান নিয়ে এখানে আলোচনা হচ্ছে। শুধু এটা একটা দেখিয়ে যাওয়া, যে আমরা বললাম না আমাদের যে শিক্ষাব্যকরণ, যে আমরা একটু রঙিন ছবি টবি দেখলে আমাদের মনে আবার সেই যে আনন্দটা সেটা ফিরে আসে। তো এটা হচ্ছে আমাদের জীব, জীবের বিষয়গুলো রয়েছে আমাদের এখানে, যে স্বাদ যেটা আমরা পাই, সেই স্বাদটাকে স্বাদ সংবেদন বলা হচ্ছে প্রথম একদম প্রাইমারি অবস্থায়। আচ্ছা, এটা হচ্ছে বুঝতেই পারছো লেখা আছে স্পর্শ সংবেদন, যে যে রোমগুলো উঠে উঠে আছে, কোন ধরনের সংবেদন আমাদের হচ্ছে এটা সেখানে বলা হচ্ছে। এবার আমরা আসি যে ইন্দ্রিয়গত সংবেদন তো হয়ে গেল, এছাড়া আর সংবেদন আছে, আরেকটা সংবেদন আছে, সেটা হচ্ছে যান্ত্রিক সংবেদন বা দৈহিক সংবেদন। সেটা কি? তোমাদের মনে প্রশ্ন আসছে, সেটা কি? সেটা হচ্ছে ধরো আমাদের ভেতরে যে গ্রাহক যন্ত্র রয়েছে, যেমন যকৃৎ, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, এইগুলো দেখো। যকৃৎ মানে লিভার, লিভারের সমস্যা হলে আমরা বুঝতে পারি, ওটা কিন্তু ওটা তো বাইরে থেকে উদ্দীপক আসছে না, ওটা ভেতরের উদ্দীপককে কাজ করছে। আমাদের হৃৎপিণ্ড যে আওয়াজটা দেয়, তোমাদের যখন পরীক্ষা দিতে যাও, সে একটা উত্তেজনা তৈরি হয়, তখন হৃৎপিণ্ডটা কি করে? আওয়াজ করে, শুনতে পাও কি? ঠিক ওইটা, ওইটা হচ্ছে আমাদের সংবেদন। ফুসফুস, শ্বাস নিতে পারছে না, হঠাৎ করে একটা শ্বাসকষ্ট শুরু হলো, আমার যেটা অনেক সময় অনেকের প্যানিক অ্যাটাক থাকে, বা অনেকের অ্যালার্জি থাকে, ডাস্ট অ্যালার্জি থাকে, তো সেরকম আমাদের ফুসফুসটা যেন মনে হয় বন্ধ হয়ে আসছে। এগুলো হচ্ছে সংবেদনের ভেতরের অংশগুলো কাজ করছে। আর হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর ভেতরে খিদে পেলে কিরকম হয় শরীরটা, ঠিক ওইটা হচ্ছে ওই যে অনেকটা অস্বস্তি, একটা বাচ্চা শিশু যখন কাঁদে, তখন তার যে খিদের জন্য তার কষ্ট হচ্ছে তা তো নয়, কিন্তু বুঝতে পারে না, সে কাঁদছে মানে তার ভেতরে একটা অস্বস্তি হচ্ছে, মা সেটাকে বোঝেন, বুঝে তার খাওয়ার ব্যবস্থা করেন।
তাহলে পাকস্থলী অর্থাৎ সংবেদনে একটা হচ্ছে আমাদের দৈহিক সংবেদন, আরেকটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সংবেদন। তাহলে সংবেদনের শ্রেণীবিভাগে আমরা দুটো সংবেদনের শ্রেণীবিভাগ পেলাম, একটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সংবেদন আর আরেকটা হচ্ছে আমাদের দৈহিক সংবেদন। আর একটা আছে, সেটা হচ্ছে পেশীয় সংবেদন। দেখো, পেশীয় সংবেদন হচ্ছে এর এখানে আমাদের এটাকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ঐচ্ছিক পেশী, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশী, একটা হচ্ছে হৃৎপিণ্ডের পেশী। তো এই যে ঐচ্ছিক পেশী কোনটা, যেটা আমরা কাজে লাগাচ্ছি, আমরা ইচ্ছে এই যে হাতটাকে নাড়াচ্ছি, তুলছি, এদিকে নাড়াচ্ছি, এদিকে নাড়াচ্ছি, এইগুলো সবগুলোই হচ্ছে ঐচ্ছিক পেশী। ওই যে বললাম, প্রথমে বলেছিলাম মশাটা কামড়ে দিয়েছে, হয়তো সেটা বুঝতে পারছি না, আমাদের অটোমেটিক্যালি হাতটা এরকম ভাবে আমরা মারলাম, এইটা হচ্ছে ঐচ্ছিক পেশী। আর কি আছে? অনৈচ্ছিক পেশী। অনৈচ্ছিক পেশী কোনগুলো? যে পেশীগুলো ভেতরে রয়েছে, দেহের অভ্যন্তরে রয়েছে, সেইগুলো তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করছে, তাই না? এই ধরো আমাদের ধমনী কাজ করছে, আমাদের হৃৎপিণ্ড কাজ করছে, আমাদের পেটের ভেতরে যে সমস্ত পেশিগুলো রয়েছে সেগুলো কাজ করছে, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশী। আর হৃৎপিণ্ডের পেশী বললামই, উদাহরণেই বললাম। তাহলে এইটা হচ্ছে, এইগুলো যখন কাজ করছে, সংবেদন ঘটাচ্ছে, তখন আমাদের কি বলছে না, পেশীয় সংবেদন ঘটছে। তাহলে ক ধরনের সংবেদন পেলাম? 3 ধরনের এখনো পর্যন্ত। একটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সংবেদন, একটা হচ্ছে আমাদের পেশীয় সংবেদন, আর আরেকটা হচ্ছে আমাদের যান্ত্রিক বা দৈহিক সংবেদন। আচ্ছা, তাহলে আমরা সংবেদনের কতগুলো অংশ আমরা জানতে পারলাম। জ্ঞানের যে প্রথম যে বিষয়টা থাকে, অর্থাৎ একদম প্রাইমারি লেভেলে যেটা থাকে, সেইটা হচ্ছে আমাদের সংবেদন। তো আমরা পড়লাম সব সংবেদনের শ্রেণীবিভাগ আমরা পড়লাম। এবার আমরা একটা কথা বলি যে সংবেদনটা ভীষণ মৌলিক বৈশিষ্ট্য পড়াতে গিয়ে বলেছি, বলা হয় যে বিশুদ্ধ সংবেদন বলে কিছু হয় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে যেহেতু আমাদের যে জ্ঞানের ক্ষেত্র অনেকটাই বিস্তৃত, একদম ছোট বাচ্চা যারা সবে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে বিশুদ্ধ সংবেদন থাকতে পারে, কিন্তু আমরা যারা খানিকটা হলেও জ্ঞান অর্জন করেছি, জ্ঞান অর্জন মানে অভিজ্ঞতা অর্জন করেছি, তাদের ক্ষেত্রে সংবেদন থাকে না, বিশুদ্ধ অবস্থায় থাকে না। ওটা আমাদের কি হয়ে যায় না, প্রত্যক্ষণে পরিণত হয়ে যায়। 1 মিনিট। তাহলে প্রত্যক্ষণ কাকে বলে? সবগুলোই কিন্তু সেই একই রয়েছে, সেই আমাদের ইন্দ্রিয় রয়েছে, সেই আমাদের উদ্দীপক রয়েছে, একই আছে। শুধু প্রত্যক্ষণটা খুব সহজ ভাষায় বললে বলা হয় চিনে নেওয়া। ওই যে প্রত্যক্ষণে ওই যে মশাটা বিরক্ত করছিল, ওটা আমি যেই চিনে নিলাম, ওইটাকেই বলা হয়ে গেল যে প্রত্যক্ষণ হলো, ওটা দেখে ফেললাম। প্রত্যক্ষণ মানে দেখে ফেলা, বুঝে ফেলা। সংজ্ঞা রয়েছে, যে জটিল মানসিক প্রক্রিয়ায় পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষাপটে উদ্দীপক লব্ধ সংবেদনগুলোর সমন্বয় কোনো বস্তু সম্পর্কে একক অর্থবহ অভিজ্ঞতা অর্জিত হয়, তাকে বলে প্রত্যক্ষণ। আমি এবার ধীরে ধীরে আসি। বলছি যে জটিল মানসিক প্রক্রিয়ায়, কেন জটিল মানসিক প্রক্রিয়া? কারণ এখানে অনেকগুলো প্রক্রিয়া কাজ করছে, আমাদের ইন্দ্রিয় কাজ করছে, আমাদের নার্ভ কাজ করছে, আমাদের মস্তিষ্ক কাজ করছে, সবগুলো কাজ করে আমাদের মনকে জানাচ্ছে, মন তারপরে সেটাকে জানাচ্ছে যে এইটা হচ্ছে ওই বস্তুটা।
এবং শুধু ওই বস্তুটা জানাচ্ছে কিসের ভিত্তিতে, না তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আগে সে জানে যে ওইটা মশাটা এরকম কামড়ায়, এরকম ভাবে রক্ত বেরিয়েও যায়, ওতে ভয়ের কিছু নেই। প্রথম যদি এরকম হতো, হঠাৎ দেখলাম একটা জন্তু এসে বসেছে আর আমার রক্ত বেরিয়ে গেছে, আমরা তো তাহলে ভয় পেয়ে চিৎকার করে ফেলতাম, করলাম না। তার কারণ হচ্ছে আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষাপটে উদ্দীপক লব্ধ সংবেদনগুলো, এই যে মশাটা কামড়াচ্ছিল, এটা আমরা জানি মশা কামড়ায়, খেয়ে আপনাদের রক্ত খেয়ে নেয়, তারপরে সেখানটা একটু চুলকায়। তো সেই প্রেক্ষাপটে যেই উদ্দীপক, যে নতুন উদ্দীপক এসে নতুন একটা সংবেদন আবার তৈরি করছে, সেই সংবেদনগুলোকে একত্রিত করে কেন বলছি? ধরো ত্বক আমাকে জানাচ্ছে মশাটা খাচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে। আমার দৃষ্টি মশাটাকে দেখছে, এটা মশা, জানছে, রংটা কালো, চোখ জানাচ্ছে। তাহলে এটা একটা দুটো তিনটে আমাদের ইন্দ্রিয়ের সমন্বয় কাজ হচ্ছে, সেই জন্য সমন্বয় বলছে, সংবেদনের সমন্বয়। কোনো বস্তু সম্পর্কে একক অর্থবহ অভিজ্ঞতা, একক, যে এটা এইটাই মশাই, তো অর্থবহ, যেটা একটা অর্থ রয়েছে, অভিজ্ঞতা হয়, তাকে বলে প্রত্যক্ষণ। এবার ঠিক সংবেদনের মতনই প্রত্যক্ষণেরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? বলছে যে গুণের আধিক্য বা তীব্রতা, যে বিষয় আমাদের প্রত্যক্ষণ হচ্ছে তার যে তীব্রতা, সেই তীব্রতাটা আমাকে বুঝতে হবে। যে সেটা জোরে একটা কোনো আওয়াজ, একটা ধরো একটা বাঁশির আওয়াজ আর একটা সেতারের আওয়াজ, দুটো আওয়াজের মধ্যে পার্থক্য আছে। বাঁশিও আমাকে সারেগামা বাধা নিসাই শোনাচ্ছে, আর সেতারও সারেগামা বাধা নিসাই বাজছে। দুটোর মধ্যে যে পার্থক্য, আওয়াজের পার্থক্য, যে তীব্রতার পার্থক্য, সেই তীব্রতার পার্থক্য কিন্তু প্রত্যক্ষণ এসে বুঝতে পারে, কারণ তার অভিজ্ঞতা হয়ে আছে, সে জানে। কারণ আমাদের বলাই আছে তার সংজ্ঞায় যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে। তাহলে হচ্ছে গুণের আধিক্য। দ্বিতীয়ত বলছে ব্যক্তিগত পার্থক্য। এই যে আমি আগের ক্লাসগুলোতে পড়িয়েছি, আমাদের প্রত্যেকের ব্যক্তিতে পার্থক্য রয়েছে। একই ঘটনা আমরা দুজন দেখছি, বা ধরো একটা খবরের কাগজ আমরা কয়েকজন বন্ধুরা মিলে পড়ে স্কুলে এসেছি। তোমাদের যদি জিজ্ঞেস করা হয়, তোমরা দেখবে কেউ হয়তো খেলার খবর পড়েছো, কেউ হয়তো বিজ্ঞাপন পড়েছো, কেউ হয়তো রাজনীতির খবর পড়েছো, কেউ হয়তো সমাজের খবর পড়েছো। এগুলো কেন হয়? এগুলো আমাদের ব্যক্তিগত পার্থক্য, ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত পরিবেশের কারণের জন্য আমাদের এই পার্থক্যটা হয়ে থাকে। তো সেই জন্য প্রত্যক্ষণের ক্ষেত্রেও আমাদের ব্যক্তিগত পার্থক্য থাকে। কেউ আমরা বলি না, এই এটাতে ভীষণ ঝাল লেগেছে, উড়ে বাড়ে ভীষণ ঝাল ভীষণ ঝাল। কেউ আমরা বলি, কোথায় ঝাল, কোথায় রে, কি রে, আমরা এরকম বলি না? ওই রকম পার্থক্য থাকে, সমস্ত কিছুর মধ্যেই ব্যক্তিতে পার্থক্য থাকে। অনুভূতি, যেমন ধরো যে তুমি হয়তো একটা বিয়ে বাড়িতে গেছো, সেখানে খুব সেজে গুজে ঝলমল করে খুব আনন্দ, এটা আনন্দের পরিবেশ। আবার একই তুমি শ্মশানে গেছো, সেখানকার পরিবেশ আবার অন্যরকম পরিবেশ। তাহলে এই যে দুটো পরিবেশের পার্থক্য, এটাও প্রত্যক্ষণের একটা বৈশিষ্ট্য। এই যে আমরা অনুভব করতে পারছি, শিখেছি, অভিজ্ঞতা লাভ করেছি, ছোট থেকে দেখেছি, অনুকরণ করেছি, বুঝেছি এটার গুরুত্বটা, এটা হচ্ছে অনুভূতি। এরপরে বলছে মনোযোগ। সাধারণত দেখা যায় উদ্দীপকের ওপরে নির্ভর করে আমাদের মনোযোগটা, কোন বিষয়ে আমরা মনোযোগ দেব, আমাদের সেই বিষয়টা আমাদের নির্ভর করে কোন ধরনের উদ্দীপক আমার সামনে এসেছে। তো ওই যে বললাম যে সিনেমা দেখছিলে, মন দিয়ে সিনেমা দেখছিলে, আর
এদিকে মশা কামড়ে গেছে, তো দুটোই কিন্তু উদ্দীপক, সিনেমাটাও উদ্দীপক আর মশা কামড়ানোটাও উদ্দীপক। কিন্তু আমরা কোনটাতে, যেটা তীব্রতাটা বেশি, অনেক বেশি, তো সেটার প্রতি আমরা মনোযোগ দিয়েছি, যেটাতে আমাদের আকর্ষণ করছে। তো এই যে মনোযোগটা, এই মনোযোগটা হচ্ছে প্রত্যক্ষণের একটা বৈশিষ্ট্য। কিভাবে আমরা প্রত্যক্ষণ করছি তার একটা বৈশিষ্ট্য। স্থানের ব্যাপকতা, যে দেখবে, ধরো এই যে জামাটা আমি পরে আছি, এইটা আমার অনেকটা জায়গা জুড়ে রয়েছে, কিন্তু ধরো একটা, এই যে একটা পেন, এই পেনটা কিন্তু আমার অল্প একটু জায়গা জুড়ে রয়েছে। দুটোরই অনুভূতি আমার হচ্ছে, কিন্তু অনুভূতিতে অনুভূতিতে পার্থক্য হচ্ছে। তো সেই জন্য বলছে স্থানের ব্যাপকতা, কতটা স্থান আমার শরীরে জুড়ে আছে সেই উদ্দীপকটি, সেটার উপরে নির্ভর করছে, সেটাও প্রত্যক্ষণের একটা বৈশিষ্ট্য। ব্যাপ্তিকাল, কতক্ষণ ধরে হচ্ছে, হয়তো আমরা অনেকক্ষণ ধরে একটা আওয়াজ হচ্ছে, একটা মৃদু আওয়াজ হচ্ছে, আমরা একটা অন্য কোনো কাজ করছি, তো সেক্ষেত্রে বেশ খানিকক্ষণ হওয়ার পরে, হয়তো টানা হচ্ছে, হওয়ার পরে আমরা কিন্তু নজর করছি, অর্থাৎ আমাদের যে কানের যে সংবেদন, সেটা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে এবং আমাদের প্রত্যক্ষণ ঘটাচ্ছে। তাই ব্যাপ্তিকাল, কতটা সময় জুড়ে হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। এগুলো ঘটলে প্রত্যক্ষণ ঘটে। সক্রিয়তা, প্রত্যক্ষণের ক্ষেত্রে সক্রিয়তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটু জলটা একটু দিয়ে নি মুখে। হুম, দেখো, আমরা যদি নিষ্ক্রিয় থাকি, মানে আমরা ধরো কোনো কাজ করছি না, বসে আছি, চোখ টোক বন্ধ করে, কান ঠান বন্ধ করে, এই যে এখন শীতকাল, এখন তোমরা মুড়ি ঠুড়ি দিয়ে ভালো করে ঘুমাবে, ঘুমিয়ে আছো হয়তো, যে মা যে অনেকক্ষণ থেকে ডাকছে, সেই ব্যাপারে আমাদের সচেতনতা নেই। তার ফলে কি হচ্ছে, ওই যে তোমার বন্ধু একটা মা হয়তো ডেকে বলছেন যে এই তোর বন্ধু ফোন করেছে, সেটাও আমরা শুনতে পাচ্ছি না। শুনতে না পেলে কি হবে, আমাদের প্রত্যক্ষণ ঘটবে না। তাই এখানটায় বলছে যে সক্রিয় থাকতে হবে, মানে তুমি যে তুমি যে আহ কাজটা করছো, তোমার যে ইন্দ্রিয়গুলোকে যে কাজে লাগাতে হবে, ইন্দ্রিয়গুলো যদি বন্ধ থাকে, তাহলে কখনোই আমরা, আমাদের জ্ঞানের বিকাশ ঘটবে না। ধরো আমি রাস্তায় চলতে ভয় পাই, ঠিক আছে, এবার আমি যদি রাস্তায় চলতে ভয় পাওয়াটাকেই প্রাধান্য দিই, আমি কিন্তু কোনোদিনই রাস্তায় চলতে পারবো না। তাই আমাকে কি করতে হবে, আমাকে সক্রিয় হতে হবে, আমার ভয়টা আমাকে নিজেকেই কাটাতে হবে। প্রথম দিকে হয়তো দেখবে বন্ধুর হাত ধরে পার হচ্ছ, বা বাবা মার হাত ধরে রাস্তা পেরোচ্ছ, আস্তে আস্তে দেখবে যে তুমি নিজেই পেরোতে পারছো। অভিজ্ঞতা, যা যার যত অভিজ্ঞতা আছে, সে তত কোনো বস্তুকে সঠিক প্রত্যক্ষণ করতে পারবে। এই দেখবে যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল বলো, বা বিভিন্ন জায়গায় যারা সায়েন্স ফিকশন যেগুলো রয়েছে, অনেক নতুন নতুন জন পাখি বা জন্তু বা পোকা, এরকম, বা মাছ, নানান রকম নতুন নতুন আবিষ্কার হচ্ছে। এই যে আবিষ্কার যেটা হচ্ছে, সেইটা তো আমাদের জানা নেই, জানা ছিল না যে ওরকম একটা মাছ হয় ওরকম দেখতে, জানা ছিল না। ওরা জেনেছে, আমাদেরকে জানিয়েছে, আমরা জেনে পরে যখন ওরকম ধরনের একটা মাছ কোথাও দেখব, তখন আমরা বুঝতে পারবো আরে এইটা সেই মাছটা। ঠিক এটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। যার যত অভিজ্ঞতা হবে, সে তত ভালো পরিবেশের সাথেও মানিয়ে নিতে পারবে। অভিজ্ঞতাই আমাদের শিক্ষার মূল অস্ত্র। নির্বাচন ধর্মিতা, আমাদের একসঙ্গে অনেকগুলো উদ্দীপক কাজ করে। যেমন যখন তোমরা ক্লাসরুমে থাকো, তখন তোমাদের আশেপাশের সমস্ত বস্তুগুলোই উদ্দীপক। যিনি পড়াচ্ছেন তিনি উদ্দীপক,
যখন ক্লাসে যে বোর্ড যে ব্ল্যাকবোর্ড রয়েছে সেটা উদ্দীপক। তোমার পেছনে যে বন্ধুরা বসে আছে বা সামনে বন্ধুরা বসে আছে তারা প্রত্যেকেই উদ্দীপক। পুরো ক্লাসরুমটা জুড়ে উদ্দীপক, ফ্যান, লাইট সমস্তটাই উদ্দীপক। তুমি যদি তোমার টিচারের পড়াটা না শোনো, তুমি যদি, যেটা তোমরা অনেক সময়ই করে থাকো, যে তাহলে তিনি কি বলছেন সেটা তুমি জানতে পারবে না। এবং ক্লাসে যে এতজন স্টুডেন্ট তোমরা বসে আছো, সবাই কিন্তু একই রকম একই বিষয় নির্বাচন করবে না। এতগুলো উদ্দীপকের মধ্যে সবাইকে, কেউ হয়তো পড়াটাই শুনছে, কেউ হয়তো পেছনের ব্ল্যাকবোর্ড দেখছে, কেউ হয়তো সামনের ছেলেটা যে বসে আছে তার চুলটা লম্বা হয়ে আছে সেটা দেখছে। তাহলে যে যার মনের অবস্থান অনুসারে তারা কি করছে না, নির্বাচন করছে, নির্বাচন করে কি করছে সেটাকে প্রত্যক্ষণ করছে। আর আছে অবয়ব, যে অবয়ব যেটা অর্থাৎ চেহারা যেটা, সেটাও আমাদের জানতে হয়, কারণ আমাদের প্রত্যক্ষণের অভিজ্ঞতার জন্য। আমরা পরেরটায় চলে আসছি। প্রত্যক্ষণের কতগুলো ধর্ম আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষণের কতগুলো গুণাবলী আছে। গুণাবলী বলতে যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম সেগুলোকে বলা হচ্ছে। প্রত্যক্ষণের বিস্তৃতি আছে, যে কতক্ষণ পর্যন্ত সেটা আমরা প্রত্যক্ষ করছি। তো আমাদের প্রত্যক্ষণের গুণাবলী আমরা পড়ছিলাম। তো প্রত্যক্ষণের গুণাবলী বলতে আমরা এই যে, ধরো এই যে যেটা আগেও বলেছি, এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো দিয়ে যেটা আমরা পৌঁছচ্ছে, আমাদের সংবেদনের মধ্যে দিয়ে প্রত্যক্ষণে পৌঁছচ্ছে, সেই ইন্দ্রিয়গুলির আলাদা আলাদা। যেমন যেমন ধরো একটা গোলাপ ফুল, গোলাপ ফুলে তুমি গন্ধ পাচ্ছ, তুমি চোখে দেখছো, এত সুন্দর দেখতে একটা বিষয়। তাহলে এখানে আমাদের দুটো ইন্দ্রিয় প্রত্যক্ষণ ইন্দ্রিয় কাজ করছে। সেই ইন্দ্রিয়র যে গুণ গুণ অনুযায়ী সেইটা আমরা দর্শন করতে পারছি। ধরো সাপোজ আমাদের অনেক সময় হয় না যে আমাদের বর্ণান্ধতা থাকে, পড়েছো তোমরা আগে বর্ণান্ধতা। সেই বর্ণান্ধতার কারণে অনেক সময় আমরা রংগুলোকে ঠিক ঠিক বুঝতে পারি না। তাহলে ধরো যার বর্ণান্ধতা রয়েছে সে একরকম রং দেখবে, আর যার সেটা নেই সে আরেক রকম রং দেখবে। তো সে তারপরে কি হবে, তার যে প্রত্যক্ষণ যেটা হচ্ছে দুজনের, সেটা আলাদা হয়ে যাবে। তাই এইটা হচ্ছে প্রত্যক্ষণের গুণাবলী। বিস্তৃতি, যেটা আমরা আগে বললাম যে অনেকক্ষণ ধরে যে শব্দটা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে, সেটার কে বলা হচ্ছে বিস্তৃতি। তীব্রতা হচ্ছে যেটা বলেছি, এটা এগুলো সবটাই আগে আলোচনা করা হচ্ছে, তা আরেকবার আমরা রিপিট করছি। তীব্রতা হচ্ছে যে যেটা জোরে আওয়াজ হয় আর যেটা আস্তে আওয়াজ হয় সেটাকে বলা হচ্ছে। স্থায়িত্ব, অভিনবত্ব হচ্ছে যে কি হয়, আমরা একটা জিনিস আগে খুব ভালোবাসতাম, যে দেখো না ছোটবেলাকার যে খেলনাগুলো রয়েছে, সেই খেলনাগুলোকে সেই সময়টা মনে হতো যেন তাকে আর ছাড়বো না। কিন্তু এখন যখন বড় হয়ে গেছো, ওই খেলনাগুলোকে যখন তুমি দেখছো তখন আর তোমার ভালো লাগছে না, তখন নতুন কিছু সেটাকে তুমি আনার জন্য চেষ্টা করছো। অভিনব স্থায়িত্ব, যেটা দীর্ঘক্ষণ স্থায়ী হয়, যে উদ্দীপকের বৈশিষ্ট্য, সেটা সেটা আমাদের হচ্ছে। পুনরাবৃত্তি ঘটলে, আমরা বারবার কোনো একটা আওয়াজ হচ্ছে যখন, সেটা আমরা প্রত্যক্ষণ করি। ঠিক একদম সংবেদনের যে, কারণ সংবেদনের সাথে প্রত্যক্ষণ তো ভীষণভাবে যুক্ত। সংবেদনের যে গুণগুলোর জন্য সংবেদন হচ্ছে, সংবেদন থেকেই প্রত্যক্ষণ হচ্ছে, কারণ সংবেদন বিশুদ্ধ সংবেদন বলে কিছু হয় না। আমাদের মনোবৃত্তির সঙ্গে প্রত্যক্ষণ যুক্ত। আমাদের কখনো কোনোটা ভালো লাগছে, কখনো মুখটা বিরক্তি থাকলে ভালো লাগছে না। ধরো এক প্লেট বিরিয়ানি খেয়ে বাড়িতে গেছো, মা তারপরে যদি তোমাকে একটু রুটি তরকারি করে দেয়, তোমার কি আর সেদিন সেটা ভালো লাগবে? লাগবে না। তো সেই
আমাদের মনোবৃত্তি আমাদের প্রত্যক্ষণের সঙ্গে যুক্ত। আমরা চলে আসি প্রত্যক্ষণের শ্রেণী বিভাগের ক্ষেত্রে। একটা হচ্ছে দেখো সাক্ষাৎ প্রত্যক্ষণ, অর্জিত প্রত্যক্ষণ আর সংপ্রত্যক্ষণ। সাক্ষাৎ প্রত্যক্ষণ কাকে বলে? যেগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে খুব স্বাভাবিকভাবে আমাদের হয়ে থাকছে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। অর্জিত প্রত্যক্ষণ কোনটা? অর্জিত প্রত্যক্ষণ হচ্ছে যে ধরো বরফটা আমরা ঠান্ডা জানি, যখন আমরা একটা বরফ হাত দিচ্ছি তখন ওটা জানি যে ওটা ঠান্ডা হবে, কিন্তু তার সাথে সাথে আমরা কি দেখছি? ওই বরফটা রং সাদা। বরফের মধ্যে বরফটা বসানোর সময় যদি আমরা একটু লাল রং আগে থেকে জলটার মধ্যে মিশিয়ে নিই, তারপরে বরফটা বসাই, তাহলে বরফের রংটা হবে লাল, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অর্জিত প্রত্যক্ষণ। তো আমরা আগে শিখেছি, রংগুলো শিখেছি, সাদা রং, লাল রং, নীল রং। সেটা আমরা পরে যখন আবার অন্য জায়গায় অ্যাপ্লাই করছি তখন সেটাকে বলা হচ্ছে অর্জিত, অর্থাৎ আমাদের অর্জিত জ্ঞান আছে, প্রত্যক্ষণটা সেই অর্জিত প্রত্যক্ষণ হচ্ছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আমাদের সংপ্রত্যক্ষণ। সংপ্রত্যক্ষণ বলছে যে ধরো একজন মানুষ একটা একটি পশু দেখলো, সে জানে না যে এটাকে কি বলে, তখন সে কি করবে? তখন তার পুরনো শেখা অভিজ্ঞতা থেকে বা কাউকে জিজ্ঞাসা করবে, এটা কি রে, এরকম দেখতে দেখলাম, এই এই বৈশিষ্ট্য ছিল। তখন যাকে জিজ্ঞাসা করছে তার যদি সেই বিষয়ে জ্ঞান থাকে তাহলে তখন তাকে সেটা বলে দেবে। এটাকে বলা হচ্ছে সংপ্রত্যক্ষণ। এবার আমরা শেষ পর্যায়ে, জ্ঞানের শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের হলো আমরা পেলাম হচ্ছে সংবেদন, তারপরে পেলাম হচ্ছে প্রত্যক্ষণ। এবার আমরা প্রথমে পড়েছিলাম, মনে আছে তো? সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা গঠন এবং আমাদের জ্ঞানার্জন। তাহলে জ্ঞানার্জনের ঠিক আগের স্টেজটাতে আমরা এসে গেছি। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, একই শ্রেণীভুক্ত বিভিন্ন বস্তু সম্পর্কে প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতাগুলির মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় তাকে ধারণা বলে। তো দেখো, ধারণার বিভিন্ন পর্যায়গুলো এখানে বলা আছে। প্রথমে আমরা দেখি, পর্যবেক্ষণ করি, তারপরে সেটাকে আমরা বিশ্লেষণ করি, বিশ্লেষণ করে আমরা তুলনা করি। কার সাথে তুলনা করি? না, আমাদের আগের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে সেই বস্তুটাকে তুলনা করি। তারপরে কি করি? সেটাকে তার পৃথকীকরণ করি, তারপরে তার সামান্যীকরণ করি এবং সবশেষে তার নামকরণ করি। তো এই যে আমরা আমাদের যে পৃথকীকরণ আমরা করছি, পৃথকীকরণটা যেমন ধরো যে যখন একটা শিশুকে শেখানো হয়ে থাকে যে দেখো পাখি, আমরা কিন্তু প্রথমে আগে বলি না যে এটা কাক, এটা চড়ুই, এটা টিয়া, এরকম বলি না। আমরা দেখো দেখো পাখি, 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 ওই দেখো পাখি উড়ে যাচ্ছে। ওর তখন একটা কনসেপ্ট হয় পাখির, কিরকম না এরা উঠতে পারে, এদের পাখা টাকা আছে, পা আছে, ঠোঁট আছে, তার একটা কনসেপ্ট হলো পাখি কাকে বলছে। তারপরে একটু যখন বড় হয় তখন আমরা তাদেরকে চেনাই, এটা কাক, এটা চড়ুই পাখি, এটা টিয়া পাখি, এটা কোকিল পাখি। কিভাবে করছি? আমরা ওই পাখির মধ্যে থেকে প্রত্যেকটা পাখির যে বৈশিষ্ট্য অনুসারে তাকে আলাদা আলাদা করছি। পাখি সবাই, পাখা আছে, উঠতে পারে, পা আছে, ঠোঁট আছে, কিন্তু গায়ের রংগুলো আলাদা। কাক হচ্ছে কালো, টিয়া পাখি সবুজ। কোকিল আর কাকের মধ্যে পার্থক্য কিভাবে আমরা করছি? না, গলার আওয়াজে পার্থক্য করছি। ঠিক এরকম ভাবে সেটাকে আমরা পৃথকীকরণ করছি, আলাদা আলাদাতে করছি। আর সামান্যীকরণ, এই যে পৃথক হয়ে গেল, রং ঢং গুলো আলাদা আলাদা হয়ে গেল, তারপরে আমরা যখন দেখতে পাচ্ছি ওই সবুজ রং, ওই কালো রং,
ওই গলায় সুন্দর একটা স্বর, তখন আমরা সেটাকে সামান্যীকরণ করে আমরা একটা নাম দিচ্ছি। পাখির থেকে আস্তে আস্তে সামান্যীকরণ এবং পৃথকীকরণের মাধ্যমে আমরা পার্থক্য করতে পারছি কোকিল, কাকের, চড়াই পাখির, টিয়া পাখির, বিভিন্ন পাখির। এরকম ভাবে প্রত্যেকটা বস্তুকেই আমরা নামকরণের মাধ্যমে আমরা জ্ঞানের চূড়োয় পৌঁছে আছি, অর্থাৎ আমাদের জ্ঞান লাভ হচ্ছে। তাহলে ধারণারও একটা বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করে ফেলি, খুব ছোট্ট করে, বড় করে না, ছোট্ট করে আলোচনা করে ফেলি। এটা আমাদের প্রত্যক্ষণ জনিত অভিজ্ঞতা। দেখো, সংবেদন না হলে প্রত্যক্ষণ হতো না, আর প্রত্যক্ষণ যদি না হতো তাহলে আমাদের ধারণা গঠন হতো না। আমরা যদি দেখতেই না পারতাম যে পাখি কতগুলো পাখি, ওগুলো যে পাখি, সেগুলো আমরা বুঝতে না পারলে আমাদের ধারণা গঠন কখনোই হতো না। আমাদের ব্যক্তিভেদে ধারণার বিভিন্নতা রয়েছে অবশ্যই, কারণ সংবেদনের যদি বিভিন্নতা থাকে তাহলে আমাদের ধারণার ক্ষেত্রেও বিভিন্নতা থাকবে। অর্থাৎ কোনো যার যার অভিজ্ঞতা দিয়ে আমরা আরেকটা বস্তুকে আমরা প্রত্যক্ষণ করি, করে সেই সম্বন্ধে আমরা একটা ধারণা গঠন করি। ধরো একটি মেয়ে কথা বলে চলে গেল, তোমাদের দুই বন্ধুর সামনে ছিল, একজন বলল, ইস দেখলি মেয়েটা কেমন মিথ্যে কথা বলে চলে গেল। আরেকটা বন্ধু বলল, কোথায়, কেন রে, মিথ্যে কথা কেন বললো রে? দুই বন্ধুর দু ধরনের অভিজ্ঞতা আছে। এই মেয়েটি হয়তো তার বাড়ির সম্বন্ধে কোনো কথা বলছিল, যে খুব সুন্দর একটা বাড়ি। যে মেয়েটি বলল যে মিথ্যে কথা বলেছে, তার হয়তো নিজেরও মিথ্যে কথা বলার অভ্যাস আছে, বা সে এরকম আগেও তার অভিজ্ঞতা হয়েছে যে কেউ তাকে মিথ্যে কথা বলে ঠকিয়েছে। আর যে মেয়েটি বললো যে কেন, ভালোই তো বললো, ঠিকই তো বললো, তখন সেই মেয়েটির এখনো পর্যন্ত সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি, বা সে কখনো নিজে মিথ্যে কথা বলে না। তো এই হচ্ছে ধারণা গঠনে আমাদের ব্যক্তিগত বিভিন্নতা লক্ষ্য করা যায়। তারপরে বলছে ধারণাগত অভিজ্ঞতার সঞ্চালন। এই যে যেটা ঘটনাটা বললাম, এটাই হচ্ছে সঞ্চালন, যে আমাদের পূর্ব অভিজ্ঞতা আমাদের পরবর্তী ধারণা গঠনের ক্ষেত্রে আমাদের প্রভাব বিস্তার করে। তাই ধারণার অভিজ্ঞতা সঞ্চালন হচ্ছে আমাদের ধারণার আরেকটা বৈশিষ্ট্য। সংখ্যাগত বৈশিষ্ট্য, সংখ্যা থাকে তো, তাই না? আমরা দেখে 1 2 3 4, নাহলে তো গোনার বিষয় থাকতো না। যে একই, দেখো আমাদের লোকেদের মধ্যে, আমরা মানুষের মধ্যে আমাদের চেহারাগত কত পার্থক্য রয়েছে, সেই চেহারাগত পার্থক্য অনুযায়ী আমরা সংখ্যা দিয়ে বিচার করে থাকি। বাচনিক বিকাশ ঘটে আমাদের যখন মাকে কেন আমরা ভালোবাসি, হুম, তার কারণ হচ্ছে যে দেখো, অনেক সময় তো দত্তক নেয় এরকম সন্তানও আছে, তো তার মাকে সেও ভালোবাসে, সমানভাবে ভালোবাসে, আলাদা করে কিছু নয়। কেন হয় এটা? তার কারণ হচ্ছে একদম প্রাইমারি অবস্থায় আমরা যখন ছোট থাকি, তখন আমাদের কাছে যে খাবার নিয়ে আসে, আমরা সবসময় যারা আশেপাশে যারা বসে থাকি তাকে বলি, কে ও, কে, মা, মা। মা যখন সন্তানকে কোলে নেন, তিনিও বলেন, দেখো মা কে দিচ্ছে, মা। ও ওই শব্দটা শেখে, চেনে, চিনতে শেখে। তো সেই জন্য এইভাবে তার ওই যে মা বলছে, তার বাকচনিক বিকাশ ঘটছে। এটা একটা জটিল প্রক্রিয়া, অবশ্যই জটিল প্রক্রিয়া, কারণ ওই যে বললাম, মন মন একটা সংযুক্ত থাকে, অনেকগুলো আলাদা আলাদা বিষয় থাকে যেগুলো মনের সাথে একটা সংযোগের বিশ্লেষণ নানান রকম ঘটে। আমাদের আগে একটা দেখলাম যে পৃথকীকরণ হচ্ছে, সামান্যীকরণ ঘটছে, তারপরে সে একটা নামকরণ দিচ্ছে, তারপরে জ্ঞান হচ্ছে। এই জন্য এটা একটা জটিল প্রক্রিয়া। তাহলে এইটা গেল আমাদের ধারণার বৈশিষ্ট্য। আমরা কেন ধারণা গঠন করব? হুম, এটা আমার মনে হয় তোমরা এটা সকলেই বুঝতে পারছো, যদি ধারণা গঠন করা প্রয়োজনীয়তা কি। ধারণা যদি গঠন না হয়, তাহলে আমরা শিক্ষায় এগোতে পারবো না, আমাদের অভিজ্ঞতায় এগোতে পারবো না। তো যা কিছু হচ্ছে যদি ভুলে যাচ্ছি, ধরো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, ঠিক আছে, হাঁটতে গিয়ে তুমি একটা গর্ত দেখলে, সেই গর্তটা তুমি ভাবলে তুমি লাফিয়ে পেরিয়ে যেতে পারবে, কিন্তু তুমি লাফ দিলে, কিন্তু তুমি পড়ে গেলে গর্তর মধ্যে, ব্যথা পেলে। এবার পরের দিনও
যদি তুমি ভাবো যে তুমি যতটা ডিস্টেন্স আছে ভেবে লাফ দিয়েছিলে ততটাই ডিস্টেন্সে তুমি লাফ দেবে, তাহলে তো তুমি আবার পড়ে যাবে, তাই না? কিন্তু তুমি এবার কি করবে, তুমি আর একটু জোরে লাফিয়ে লাফিয়ে যাবে, যাতে তুমি গর্তটাকে অতিক্রম করে যেতে পারো। ঠিক সেম জিনিস, একই জিনিস, আমাদের জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতাই আমাদের ধারণা। হুম, যে কি বলছে এখানে, শিখন প্রক্রিয়ার জটিলতা হ্রাস করে। যে আমরা বলি না যে এই কনসেপ্ট ক্লিয়ার কর, কনসেপ্ট, এই কথাটা আমরা সব সময় বলি, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় পরবর্তীকালে আর পড়তে পারবি না। কনসেপ্ট ক্লিয়ার করার মানে কি, মানে হচ্ছে যখন আমরা সহজ বিষয় থাকছি, সেই সহজ বিষয়টা থেকে আস্তে আস্তে তো আমরা জটিলের দিকে যাই। যেমন ধরো অঙ্কের বইতে অনুশীলনে দেওয়া থাকে, সেই দেখবে প্রথম দিকে একদম সহজ থাকে, সহজ সহজ অঙ্ক পারছি 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 পারছি, তারপরে দেখা গেল 15, 16, 17, 18 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে অত সহজ নয়, ওটা আমাকে একটু কষে 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 চিন্তা করে করে দেখতে হচ্ছে। এইটাই হচ্ছে বিষয়, যদি তুমি প্রথম অঙ্কগুলোর থেকেই না পারো, তাহলে তো পরের অঙ্কগুলো পারবে না। তাই প্রথম অঙ্কটা, এটাই হচ্ছে ধারণা গঠন। শিক্ষক মহাশয় কি করেন, একটা দুটো অঙ্ক বোর্ডে করে দেন, তাই তো, আর কিছু অঙ্ক তোমাদেরকে করতে দেয়। তখন তোমরা ওই যে শিক্ষক মহাশয় করিয়ে দিয়েছেন অঙ্কগুলো, সেইটা দেখে তোমরা কি করছো, একটা ধারণা গঠন করছো, করে পরবর্তী অঙ্কগুলো তোমরা করছো, তাতে তোমাদের অসুবিধা কম হচ্ছে। ধারণাগত বিস্তৃতি থাকে। এই যে আমাদের যে অনেক অনেক বিষয়, আমাদের যত বিষয় আমাদের ধারণা তৈরি হবে, গঠন হবে, তত আমাদের শিখনের ক্ষেত্রে সাহায্য করবে। আমরা বলি না চোখ কান খোলা রাখ, চোখ কান খোলা রাখার মানে কি? দেখো, আমরা এই কথাগুলো সবসময় বলি কিন্তু কখনো ভাবিনি। চোখ কান খোলা রাখার মানে কান দিয়ে শুনবে আর চোখ দিয়ে দেখবে, সেই কিন্তু একই জায়গায় প্রত্যক্ষণ, ভালো করে প্রত্যক্ষণ। একটা ঘরে গেছো তুমি, হুম, ধর 2-3 জন মিলে গেছো, গিয়েই ঘর বাইরে চলে এসছো, এবার 3জনকে জিজ্ঞাসা করো যে কি দেখেছে তারা, 3জন 3 রকম বলবে। একজনকে তার মধ্যে পারবে যে অনেক বেশি দেখেছে, তার মানে কি, তার চোখ কান খোলা রয়েছে। এটাই হচ্ছে বিস্তৃতি। নিজের জ্ঞানটাকে, নিজের ধারণাটাকে তুমি যতটা আহ ব্যাপ্ত করে দিতে পারবে, তোমার শিখনের ক্ষেত্রে তত সাহায্য হবে। আর প্রত্যক্ষণ যত ক্লিয়ার হবে, ধারণা যত পরিষ্কার হবে, ততই তোমার এই বিস্তৃতি ঘটবে। ধারণার সঞ্চালন, যে আমাদের একটা বিষয়ে ধারণা আছে, তখন আমরা সেই রকম ভাবে আরেকটা বিষয়কেও ভাবার চেষ্টা করি, ধারণার চেষ্টা করি। ধরো তোমরা স্কুলে পড়ছো, স্কুলে বন্ধুত্ব সম্বন্ধে এক ধরনের ধারণা রয়েছে, সেই একই ধারণা নিয়ে তুমি যখন কলেজ, বিশ্ববিদ্যালয় বা তোমার কর্মজীবনে প্রবেশ করবে, তখন দেখবে যে ঠিক মিলছে না। তুমি যতটা হই হই করেছো সেই ছোটদের সাথে ছোটবেলায়, 11-12-এ এসে, এই সময়টা তো তোমাদের মানে বন্ধুরাই জীবনের সব, তাই না? তো কিন্তু আস্তে আস্তে দেখবে যে পরিবারের লোক, সেই বন্ধুত্ব, সেই জায়গাটা আস্তে আস্তে আমাদের চলে যাচ্ছে, সেই বিশ্বাস যতটা করতে, সেই বিশ্বাসটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এটাই বলছে আমাদের সঞ্চালন। আমরা চেষ্টা করি যে একই রকম দেখে, বা তোমার যদি আগের অভিজ্ঞতা থাকে যে কেউ তোমাকে ঠকিয়েছে, তুমি যখন নতুন কোনো বন্ধুত্ব স্থাপন করতে যাবে, তোমার মাথায় কিন্তু ওইটা থাকবে যে ও আবার এরকম নয় তো, আমাকে ঠকিয়ে যাবে না তো। তো আমাদের সঞ্চালিত হয়, আমাদের ধারণা একটা থেকে আরেকটাতে সঞ্চালিত হয়। ধারণা একবার গঠন হয়ে গেলে, আমাদের লাস্ট পয়েন্টে আমরা চলে এসেছি, ধারণা আমাদের গঠন হয়ে গেলে আমাদের শ্রম অনেক লাঘব হয়ে যায়। যে ধরো যখন আমরা রিডিং পড়ি, প্রথম শেখা, ভুলে গেছো কি, যে আমরা বানান করে করে রিডিং পড়তাম, তাই না? তারপরে আমরা আস্তে আস্তে আঙ্গুলটা দিয়ে দিয়ে রিডিং পড়তাম, তারপরে আমরা আস্তে আস্তে আঙ্গুল ছাড়া রিডিং পড়া করতে পারলাম, বানান না করে রিডিং পড়তে পারলাম। এখন কি হয়ে গেছে, এখন হয়তো দুটো শব্দ দেখেই আমরা বলে দিতে পারি ওই শব্দটা কি আছে। তো তার মানে কি, আমাদের শ্রম লাঘব হচ্ছে, আমাদের আর এত পরিশ্রম করতে হচ্ছে না। তাহলে আমরা আসলাম যে আমাদের যে শিক্ষার যে জগৎটা, বা যেভাবে আমরা শিখছি,
তার পেছনের মূল জায়গা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করছে এবং তার সাথে সাথে সংশ্লিষ্ট যে সমস্ত নার্ভগুলো রয়েছে সেগুলো কাজ করছে এবং সবচেয়ে বেশি কাজ করছে আমাদের মস্তিষ্ক। প্রথমে আমাদের সংবেদন হচ্ছে, তারপরে প্রথমে আমাদের সংবেদন হচ্ছে, সংবেদন থেকে আমাদের প্রত্যক্ষণ হচ্ছে এবং সব শেষে আমাদের ধারণা গঠন হচ্ছে।